নমস্কার, বৈঠক ইনস্টিটিউশনের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে তোমাদের আবারও প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। দেখো, গতকাল তোমাদের নবম দশম এসএসসি এসএলএসটির পরীক্ষা ছিল। সেই পরীক্ষা সমাপ্ত হয়েছে, কিন্তু তারপর থেকেই অনেক ছাত্রছাত্রীর, বলা যায় অধিকাংশ ছাত্রছাত্রীর মন খারাপ। তাদের মন কেন খারাপ? প্রশ্নপত্র ভীষণ সহজ হয়েছে। এবার প্রশ্নপত্র সহজ হওয়া মানে কাট অফ তো হাই যাবে, কিন্তু কাট অফ হাই ওঠার থেকেও তাদের মন খারাপ কেন? কারণ ধরো, যারা এত কষ্ট করে এত দিন ধরে পড়াশোনা করলো, যখন থেকে নোটিফিকেশন আসতে চলেছে, আসবে আসবে, গেজেট প্রকাশিত হয়েছে, ঠিক সেই সময় থেকে বলা ভালো তারও আগে থেকে প্রস্তুতি শুরু করেছে, এত ডেপথে গিয়ে পড়েছে, দিন রাত এক করে পড়েছে, হয়তো সূর্যের আলোটুকুও সে দেখেনি, সারাক্ষণ বাড়ির মধ্যে বসে শুধু পড়ে গেছে। তাদের কি হলো? তাদের সত্যই মন খারাপ হওয়াটা স্বাভাবিক। তারা আজকে হতাশায় আচ্ছন্ন। আর যারা মাত্র 15-20 দিনও পড়ে চলে গেছে, এই বইটার কি নাম, এই গল্পটা জানলে এটা করা যাবে, ওই সালটা সকলে জানে, এই সহজ, একদম অতি সহজ প্রশ্নের উত্তর যেটা সকলে দিতে পারবে, সেটা সে যখন চলে গেছে পড়ে, সেটা ইভেন হয়তোবা সে বইও পড়েনি, সে হয়তো বাজার চলতি কোনো একটা নোটবুক তুলে নিয়েছে, সেটাকে দেখে পড়ে চলে গেছে। বেসিক যে ইনফরমেশন, সেইগুলো থেকেই প্রশ্ন এসে গেছে। আর সেই ছাত্রটাই হয়তো তার অন্য বন্ধুকে বলবে, এত পড়াশোনা করে এত খেটে কি করলি? আমি তো নিজেও 50-এর বেশি নাম্বার পাবো, মানে 50-55 নাম্বার পাওয়াটা কোনো ব্যাপারই নয় এই প্রশ্নে। এটাই হয়েছে। এবার এটা কেন হয়েছে? বিষয়টা হচ্ছে, আমরা প্রত্যেকেই জানি যে যোগ্য শিক্ষকদের, অর্থাৎ যোগ্য চাকরিহারা শিক্ষকদের জন্যই এই প্রশ্ন। কিন্তু এই মানের প্রশ্ন, যেটা কখনোই কল্পনা করা যায় না, যে একটা টিচার রিক্রুটমেন্টের পরীক্ষায় এই রকম মানের প্রশ্ন, সত্যিই হাস্যকর। শুনতে খারাপ লাগলেও বিষয়টা হাস্যকর। কারণ এই মানের প্রশ্ন কি করে রাখা হয়, যেখানে গ্র্যাজুয়েশন তার যোগ্যতা, নবম দশমের ক্ষেত্রে বলছি, 11-12 অবশ্যই তার মাস্টার্স যেখানে যোগ্যতা, সেখানে এত নিম্ন মানের প্রশ্ন রাখা কি করে সম্ভব? প্রশ্ন উঠবে, প্রশ্ন উঠছেও। তাহলে কাদের সাথে খারাপ করা হলো? অবশ্যই ফ্রেশার্স, যারা এত দিন ধরে একটা পরীক্ষার জন্য বসেছিল, তারপর যথারীতি একটা পরীক্ষা পেয়েছে বলে, এসএসসি একটা পেয়েছে বলে তারা দিনরাত এক করে দিয়েছে, জীবন মরণ নিয়ে ভাবেনি, এভাবে পড়াশোনা করেছে যে তাকে যোগ্যতা প্রমাণ করতেই হবে, তার কাছে একটাই সুযোগ। সেরকম ভাবে পড়াশোনা করলো, করে তারপর গিয়ে দেখছে প্রশ্ন এরকম, যেটা সবাই পারবে, 15 দিন পড়লেও পারা যাবে, 20 দিন পড়লেও পারা যাবে, এই অবস্থা। মানবিকতার দিক থেকে প্রশ্ন উঠলে অবশ্যই যোগ্য শিক্ষকদের জন্য এই প্রশ্ন করা হয়েছে, এই প্রশ্নপত্র তো সহজ করা হয়েছে। কিন্তু যেহেতু তারা স্কুলে তাদেরকে প্রতিনিয়ত যেতে হয়েছে, তারা পড়ার সময় পাননি, তারপর আরো অনেক নানান জটিলতার মধ্যে দিয়ে তারা ছিলেন, আন্দোলনরত ছিলেন, সেই সমস্ত কথা মাথায় রেখেই যদি এরকম প্রশ্ন করারই কথা ছিল, তাহলে কেন তাদের আলাদা পরীক্ষা না করে একসাথে ফ্রেশার্সদেরকে নিয়ে পরীক্ষা বসাতে হলো কেন? সব জায়গাতেই যদি এইরকম ভাবে একটা পার্সিয়ালিটি করা হয়, যোগ্য শিক্ষকদের জন্য 10 নম্বর তো এমনি বরাদ্দ আছে, ইন্টারভিউ, ডেমনস্ট্রেশন, সেখানেও তাদেরকে বেশি নাম্বারই দেওয়া হবে, এটাই তো বোঝা যাচ্ছে। কারণ তাদের জন্যই যেহেতু পরীক্ষাটা, মানে পরীক্ষাটা যেহেতু তাদের জন্যই শুধুমাত্র ছিল, তাহলে শুধু তাদের উপরই কেন করা হলো না? ফ্রেশার্সদেরকে কেন সুযোগ দেয়া হলো? আর দেয়া যখন হলো, তখন কেন শুধু একদিকের কথা ভাবা হচ্ছে? কেন দুটো ভাবে সমানভাবে, সমান নিরিখে কেন সেই বিচারটা হচ্ছে না? এটা কিন্তু প্রশ্ন থাকে। আশা করি তোমাদেরও এটাই মনে হচ্ছে যে এত পড়াশোনা করলাম। তোমরা গতকালই সন্ধ্যেবেলা আমি অনেকগুলো ফোন পেয়েছিলাম যে, ম্যাডাম এত কষ্ট করে পড়লাম, এত মক টেস্ট দিলাম, এত কিছু করলাম, তারপর গিয়ে দেখছি এই প্রশ্ন, মন খারাপ হয়ে গিয়েছে।
সবাই এটাই বলছো। অনেকে তোমরা গ্রুপের মধ্যে লিখছো অনেক কিছু, আজ থেকে আর একটা কথাও বলবো না, এই গ্রুপে আর আলোচনা করব না, ভালো লাগছে না কিছু। এত প্রশ্ন আলোচনা করেছো নানান দিক থেকে, কত ভিতর থেকে প্রশ্ন আলোচনা করেছো, এসে গিয়ে দেখছো যে কিছুই নেই সেখানে। সত্যই কষ্ট হয়। এটাই যখন ছিল, আমি প্রথম থেকেই একটা কথা বলে এসেছি, এক্সপিরিয়েন্সে 10 নম্বর, সবকিছুতে তারা এগিয়ে যদি থাকে তাহলে আলাদা করে তাদের পরীক্ষা নেওয়া হোক, আর নতুনদের আলাদা করে, যেহেতু এত ভ্যাকেন্সি আছে তাদের আলাদা করে পরীক্ষা নেওয়া হোক, যেখানে সবাই সমানভাবে ট্রিট হবে। যারা আজকে সত্যই যারা পড়াশোনা করে, যারা সিরিয়াসলি পড়াশোনা করে, যারা মেধাবী ছাত্রছাত্রী, তাদের জন্য খারাপ লাগছে। যারা এত সিরিয়াসলি পড়াশোনা করেছিল তাদের জন্য সত্যিই খারাপ লাগছে। তারা কখনো আশা করেনি যে এরকম প্রশ্ন হবে। আর যারা একটুও পড়াশোনা করেনি, একদম শেষ মুহূর্তে, এই যে বললাম, কোনো একটা বাজার চলতি বই দেখে 2-4 পাতা উল্টে চলে গেছে, তারাও বলছে এখন তারা ব্যঙ্গের হাসি হাসছে হয়তো অন্য কোনো মেধাবী ছাত্রর দিকে তাকিয়ে। তো এই অবিচারটা কোনোভাবেই কাম্য নয়, এটা আশা করা যায় না। আমি নিজে একজন শিক্ষক এবং আমি বৈঠক ইনস্টিটিউশনে নিজে দেখেছি, সমস্ত ছাত্রছাত্রীকে দেখেছি তারা কত কষ্ট করে পড়াশোনা করেছে, এবং সমস্ত স্যার ম্যাডামদের দেখেছি যে কত পরিশ্রম করে তারা এই অল্প দিনের মধ্যে এত ক্লাস রেডি করানো, এতগুলো করে ক্লাস দেওয়া, তার প্রত্যেকটা ক্লাস বেসিসে নোটস রেডি করানো, প্রত্যেকটা ক্লাস অনুযায়ী মক টেস্ট রেডি করা, এবং শেষ মুহূর্তে যে এত মক টেস্ট সমস্ত কিছু রেডি করা, বারবার অ্যানালিসিস করে করে করা, প্রত্যেকে এত খাটার পরে যদি এই রকম একটা সিচুয়েশনের সম্মুখীন আমরা হই, যদি এইরকম একটা অবস্থা দেখা যায়, তো সত্যই হতাশ লাগে। যে আমরা যদি দেখি একটু যে কোন পরীক্ষার প্রশ্ন এতটা সহজ হয়, এবং যেখানে আমি বললাম যে 8 পাস যেখানে যোগ্যতা লাগে সেখানেও এইরকম প্রশ্ন হয় না যেটা এইখানে প্রশ্ন হয়েছে। একটা টিচিং রিক্রুটমেন্টের জায়গা, সেখানে মাধ্যমিক স্তর, উচ্চ মাধ্যমিক স্তর, মানে এই মাধ্যমিক ছাত্রছাত্রীরা তাদের হাত ধরে মাধ্যমিক দেবে, উচ্চ মাধ্যমিক দেবে, এত সহজ প্রশ্ন তাদের সেই সমস্ত শিক্ষক নির্বাচনে। তাহলে তো খুব সহজেই এখান থেকে বলা যায়, ধরে নাও যে যারা আসলে মেধাবী ছাত্রছাত্রী তাদেরকে বাদ দিয়েও যারা আসলে পড়াশোনা করে না, যাদের ইনডেপথ কোনো জ্ঞানই নেই, তারাও এই জায়গায় সুযোগ পেয়ে যাবে। পরীক্ষা কেন নেওয়া হয়? পরীক্ষা হচ্ছে আমাদের মেরিটের একটা মাপকাঠি, মানে কে কতটা প্রস্তুতি নিয়েছে, কে কতটা ভালো পড়াশোনা করেছে, তার মাপকাঠির জন্যই তো পরীক্ষা, তার জন্যই তো পরীক্ষা। সুতরাং যারা ভালো করে প্রস্তুতি নিলও না, তারাও যদি এখানে জায়গা পেয়ে যায়, তাহলে সমাজের অবস্থাটা ঠিক কোন জায়গায় যাবে? ভবিষ্যতে যে ছাত্রছাত্রীরা পড়াশোনা করবে স্কুলে, তারা তাহলে কাদের হাতে বড় হবে? এই প্রশ্নগুলো সত্যই থাকছে। কিন্তু জানি আমার এই প্রশ্নগুলোতে কারোর কিছু যায় আসবে না, না কমিশনের না রাজ্য সরকারের, কারোরই কিছু হবে না। কিন্তু সত্য এটাই যে এটা আশা করা যায় না, এবং তোমাদেরও হতাশা, মন খারাপের যথেষ্ট কারণ আছে। এবার একটা কথা খুব সত্যি, যে যেহেতু প্রশ্ন এত সহজ হয়েছে, সুতরাং কাট অফ কিন্তু হাই যাবে, এটা একদম বাস্তব কথা। তোমরা অনেকেই প্রশ্ন করেছিলে, ম্যাডাম আমার 56 উঠছে, আমার 52 উঠেছে, আমার 48 উঠেছে, কি হবে? দেখো, কাট অফ তো হাই যাবে, এটা একদম সত্য কথা। খুব কষ্ট হলেও শুনে নাও, কাট অফ আগের বারে যে ছিল 2016 যে কাট অফ হয়েছিল, অবশ্য এবারে পুরোপুরি প্যাটার্নটাও আলাদা পরীক্ষার, কিন্তু 60 নম্বরে যদি পরীক্ষা হচ্ছে, যেহেতু ধরে নিচ্ছি আগের বারে যদি সেটা 52 থাকে, এবারে অবশ্যই 55 হবে বা 56 হবে। প্রচন্ড লড়াই হবে, হাড্ডাহাড্ডি লড়াই কিন্তু হবেই। এবার তাহলে নিশ্চয়ই কাট অফ হাই হওয়া মানে পাশাপাশি যেগুলো আরো কিছু হবে, যেমন ধরো ইন্টারভিউ এর সময়, ডেমনস্ট্রেশনের সময়, সেখানেও কিন্তু হাড্ডাহাড্ডি লড়াই চলবে। তবে হ্যাঁ, একটা বিষয় খুব সত্য, যে অনেকে আমাকে এটা তোমরা প্রশ্ন করছো, ম্যাডাম ইন্টারভিউ ডাক পাবো কিনা। দেখো, ইন্টারভিউ এর ডাক পাবে কিনা সেটা কিন্তু এখন কিচ্ছু বলা যায় না। এখন কেন বলা যায় না আমি তোমাকে বলছি, কারণ কতটা কাট অফ উঠছে সেটা তোমাকে দেখতে হবে। তার কারণ কাট অফের ওঠার কি কি বিষয় আছে দেখো।
তোমার কি সাবজেক্ট সেটা, তোমার কি ক্যাটেগরি সেটা, এসসি এসটি ওবিসি ডাব্লিউএস কি ক্যাটেগরি সেটা, এবং সেই ক্যাটেগরিগুলোতে কত সিট আছে সেই সাবজেক্টের সেটা, তারপর পুরুষ মহিলা সেটা, মানে মেল ফিমেল সেটা দেখতে হবে কতগুলো করে সিট আছে। এই বেসিসে কিন্তু কাট অফটা উঠবে, এগুলোর সমস্ত নির্ভর করে কাট অফ উঠবে। সুতরাং তুমি যদি আমাকে একটা প্রশ্ন করো যে ম্যাডাম আমি 52 আমার উঠছে মিলিয়ে, আমি কি ইন্টারভিউ ডাক পাবো, আমি কিন্তু এই উত্তরটা এভাবে দিতে পারবো না। তোমাকে এই উত্তরটা আমাকে বলতে হবে, মানে এগুলো বলতে হবে যে তোমার সাবজেক্ট, তোমার ক্যাটেগরি কি কি, এগুলো আমাকে জানাতে হবে। তাহলে আমি তোমাকে অ্যানালিসিস করে একটা বলতে পারবো যে সেটার কতটা সম্ভাবনা থাকছে। তবে সেটাও আমি সম্ভাব্যই বলতে পারবো, কারণ এরকম কেউ নয়, আমি তো তোমাকে আগে থেকে কিছুই বলে দিতে পারবো না। আমাদেরকে অপেক্ষা করতে হবে, ফাইনাল উত্তরপত্র আসবে সেদিন পর্যন্ত। ফাইনাল উত্তরপত্র এলে দেখো, এখন তোমরা দেখেছো বৈঠক ইনস্টিটিউশন থেকে সমস্ত উত্তরপত্র করে তোমাদের দেওয়া হয়ে গেছে, ফেসবুকে, টেলিগ্রামে বা হচ্ছে যে হোয়াটসঅ্যাপে, সব জায়গাতেই দেওয়া হয়ে গেছে। এবার সব জায়গাতেই তোমরা ওগুলো দেখতে পাচ্ছ। ম্যাক্সিমামটা অবশ্যই তোমরা 95% এটা নিশ্চিতভাবে থাকতে পারবে যে হ্যাঁ এই উত্তরগুলো ঠিক, কিন্তু আর বাকিটুকুর জন্য আমাদের ফাইনাল উত্তরপত্রের জন্য অপেক্ষা করতে হবে। ফাইনাল উত্তরপত্র এলে প্রপারলি সেটাকে মিলিয়ে দেখে তারপরে ফাইনাল কতখানি কাট অফ যেতে পারে সেটাকে বোঝা যাবে। কিন্তু ঘটনা সত্যি এটা যে তার মানে কি এই রকমই আবার প্রশ্ন হতে চলেছে 11-12-এ? তোমাদের এই প্রশ্নটা থাকবে আমি জানি। দেখো, যারা 9-10 পরীক্ষা দিলে তারা যেটার সম্মুখীন হলে সেটাই কি 11-12-এর জন্য একই অবস্থা তৈরি হতে চলেছে? এই প্রশ্নটা তোমরা করেছো, কিন্তু আমি তোমাদের একটা কথা বলছি যে যারা 9-10 হয়ে গেছে পরীক্ষা নবম দশমের, তারা এই ভিডিওটা দেখছো খুব ভালো। যদি 11-12-এর কেউ দেখে থাকো, যাদের পরীক্ষা আছে সামনের রবিবার, তারা এখন ভিডিওটা দেখো না, না দেখে শুধু একটা কথা শুনে নেবে। সব ভিডিওটা তোমাকে দেখতে হবে না, তোমার শুধু এখন একটা কথা শুনে নেওয়া দরকার। সেটা তুমি পরবর্তীতে ভিডিওটা সেভ করে রাখো, পরবর্তীতে তোমার হয়ে যাওয়ার পর তুমি দেখতে পারো, কিন্তু তুমি শুধু এইটুকু কথা শুনে রেখে দাও যে 11-12-এর পরীক্ষার প্রশ্ন কিন্তু সহজই হবে, সহজই হবে। তবে এখন তোমার এইটা জানার কথা নয়, তোমাকে সবসময় মাথায় রাখতে হবে যে তুমি সবসময় জানবে কঠিনটা, তুমি যদি বেশি প্রিপারেশন নাও তোমার অল্প জায়গাটায় কোনো সমস্যা হবে না। তুমি যদি কম প্রিপারেশন নাও, তখন যদি ভিতর থেকে প্রশ্ন আসে তখন তোমার অবস্থা কিন্তু খারাপ হয়ে যাবে। সুতরাং প্রিপারেশন যেমন নিচ্ছিলে সেভাবেই নেবে, যেভাবে প্রিপারেশন এতদিন ধরে নিয়ে চলেছো সেভাবেই প্রিপারেশন নেবে। এই নয় যে কোনো রকম তুমি এইটা ভেবে নিয়ে আগে থেকে যে 9-10-এ এত সহজ প্রশ্ন হয়েছে 11-12-এ সহজই হবে, অত ভাবার কিছু নেই। এটা কেউ করবে না, কেউ এটা করবে না, কারণ তোমরা প্রিপারেশন এমন রাখবে যাতে যদি সত্যই একটা বা দুটো প্রশ্নও কঠিন আসে যেন সেই উত্তরটাও দিতে পারো, কারণ ওখানেই কিন্তু আসল লড়াই। মাথায় রাখবে, যদি তোমার 5টা প্রশ্ন একটু গভীর থেকে চলে আসে, যারা 10 দিন পড়ে যাচ্ছে তারা কিন্তু পারবে না। তুমি 3 মাস ধরে পড়ছো তাই তুমি ওটা পারবে, আর ওখানেই তোমার সাথে তার পার্থক্য হয়ে যাবে। সুতরাং প্রিপারেশনটা যেভাবে নিচ্ছ এভাবেই নাও, মাত্র হাতে আর 5-6টা তো দিন। এখন যে গায়ে হাওয়া লাগিয়ে পরীক্ষার প্রশ্ন সহজ হবে এগুলো আমার সব মনে আছে, সুতরাং আমাকে অত পড়তে হবে না, এসব করবে না। সহজ এলে তুমি বেশি পড়লে সহজ প্রশ্নের উত্তর দিতে পারবে, কম পড়লে সহজ প্রশ্ন দৈবাত না যদি না আসে তখন তুমি উত্তর দিতে পারবে না। সুতরাং প্রিপারেশন এমন রাখবে যেখানে সর্বোচ্চ কঠিন হলেও দিতে পারবো, আর সহজ হলে তো অবশ্যই পারবো। তো এইটা তোমার লক্ষ্য হবে। আপাতত তোমার এইটুকু কাজ, যারা 11-12-এ আছো তারা এইটুকু ভিডিওটা দেখো, দেখে আর কিচ্ছু না দেখে এখানে বন্ধ করে দাও, দিয়ে পড়াশোনা শুরু করো। পারলে নিজেকে মোবাইল থেকে দূরে রাখো এই কদিন। এত এখানে কত কাটা ফুটবে, এখানে কত কাটা ফুটবে, প্রশ্ন সহজ হবে কি কঠিন হবে ইত্যাদি নানান বিষয়ে তোমাকে ভাবতে হবে না। তোমার কাজ পড়াশোনা করা, তুমি এখন পড়াশোনাটা করবে, ঠিক আছে?
এরপর আসি তাহলে কাট অফের গল্পটা কিরকম। তাহলে হচ্ছে যে একদম সহজ কথা, যে যেহেতু প্রশ্ন সহজ হয়েছে সুতরাং কাট অফ বেশি উঠবে, সেই মতো করে আমাদের ভাবতে হবে। তবে ফাইনাল উত্তরপত্রের জন্য অপেক্ষা করো, কি হতে চলেছে সেখানে দেখতে হবে আমাদের, সেই অনুযায়ী আমি অবশ্যই তোমাদের বলবো। আর তোমরা যারা প্রশ্নটা করছিলে তারা আমাকে কমেন্টে লেখো তোমার নাম, অবশ্যই নামটা লিখবে, তাহলে মেল ফিমেল বুঝতে সুবিধা হবে, ক্যাটেগরি, আর অবশ্যই তোমার সাবজেক্ট। এটা বললে আর তুমি কত নাম্বারটা পেয়েছো এটা যদি তুমি আমাকে বলো তাহলে আমি উত্তরগুলো দিতে পারবো, না হলে কিন্তু আমার পক্ষে সম্ভব নয়। তোমরা র্যান্ডম যখন প্রশ্ন করো সেই প্রশ্নটা বুঝতে পারবো না, আমিও বুঝতে পারিও না যে কার কি সাবজেক্ট কি ক্যাটেগরি সেটা, ঠিক আছে? সুতরাং এটা হয়েছে কাজ। আর অনেকে ভাবছো কিছু ভুল করে এসেছি, কারণ সহজ প্রশ্ন দেখেও অনেক জায়গায় আবার ভুল হয়ে যায়। এত সহজ প্রশ্ন সেখানেও ভুল করে আসো মানুষ, তোমরাও করে এসেছো, যথারীতি করে এসেছো। তো এই প্রশ্ন যারা ভুল করে এসেছো তারা এখন এত বেশি হতাশাচ্ছন্ন হয়ে আছো যে কি হবে, আমার কি হবে, আমি ইন্টারভিউ ডাক পাবো না, ইত্যাদি যাবতীয় বিষয়। এগুলো একেবারে ভেবো না, অপেক্ষা করো, ধৈর্য ধরো, সামনের দিকে তাকাও, সামনে আরো পরীক্ষা আছে, আপার প্রাইমারি টেট আছে, গ্রুপ সি গ্রুপ ডি আছে, সেগুলোতে কনসেন্ট্রেট করো, সেগুলোর দিকে তাকিয়ে থাকো। যারা বলছো আমার জেনারেল কিন্তু 48 আমি নাম্বার পাচ্ছি, আমি কি তাহলে ইন্টারভিউ এর ডাক পাবো? এতক্ষণ এই আলোচনাটা সেটা নিয়েই করেছিলাম, যে কেন কি ভিত্তির উপর নির্ভর করে আছে কাট অফ, সেটা সব থেকে বড় বিষয়। আর দ্বিতীয় বিষয় হচ্ছে যদি নাম্বার সত্যি অনেকের অনেক কম এসে থাকে, যেমন 45, 46, 48, জেনারেল হলে অবশ্যই চাপ তো আছেই, ভীষণ চাপ আছে। আবার যদি ছেলে হও আরো চাপ আছে। সুতরাং এটা তো সত্যই। তাহলে কি সে এখন কি করবে? তাহলে কি তুমি এখন মন খারাপ করে সবকিছু বন্ধ করে দিয়ে বসে থাকবে? সেটা তো তোমার আসল উদ্দেশ্য হওয়া উচিত নয়। সেটা তাহলে তো তোমার মতো বোকা আর পৃথিবীতে কেউ নেই। তোমার লক্ষ্য হবে সামনের দিকে তাকানো। দেখো, পরীক্ষা দিয়ে চলে এসেছো মানে তোমার আর হাতে কিছু নেই, এখন আর হাতে তোমার কিচ্ছু নেই। তুমি এটা ম্যাক্সিমাম করতে পারো, নিজেকে ইন্টারভিউ এর জন্য তৈরি করতে পারো, এবং অবশ্যই ডেমনস্ট্রেশনের জন্য তুমি নিজেকে রেডি করতে পারো। বাকি তোমার হাতে কিন্তু আর কিছু নেই, মানে তোমার হাত থেকে তীর বেরিয়ে গেছে, আর সেটা ফিরে আসবে না। তাই তোমাকে লক্ষ্য রাখতে হবে সামনের দিকে। সামনে যে পরীক্ষাগুলো আছে সে পরীক্ষাগুলোতে এই ভুলটার করলে চলবে না, এটাকে লক্ষ্য রাখতে হবে। যে বুদ্ধিমান সে সামনের দিকে তাকিয়ে থাকে, কি হয়ে গেছে সেটাকে নিয়ে অত ভাবে না। এবার আমি কারণ দেখো আমি এই কথাগুলো কেন বলছি, কারণ সব রকম ছেলে মেয়েদের কথাই আমাদের বলতে হয়। শুধু যারা 50-এর ঊর্ধ্ব নাম্বার পাচ্ছ বা 55 ঊর্ধ্ব নাম্বার পাচ্ছ তাদের কথা তো শুধু নয়, যারা 50-এর নিচেও নাম্বার হয়তো ক্যালকুলেট করে দেখছো হয়তো আসছে, তাদের কথাও খুব ভাবে সত্য, কারণ তোমরা সকলেই আমার কাছে সমান। যারা এখন এতটা ভয় পাচ্ছ ইন্টারভিউ ডাক পাবো না, হয়তো অনেকটা নাম্বার কমে গেল ম্যাডাম ইত্যাদি, তাদেরকে বলবো এখন থেকে ভেবো না। হ্যাঁ অবশ্যই পরিস্থিতি তো খুব ভয়ঙ্কর, তাদের জন্যও বলছি। সবসময় যে জীবনে সাকসেসফুল মানুষদের নিয়েই কথা বলবো তেমন নয়, অবশ্যই ব্যর্থতাও আমাদের জীবনে একই রকম ভাবেই চলে আসে। তার জন্য আমাদের কি করতে হবে, আমরা কিভাবে সাকসেস পাবো, সাফল্য পাবো, সেদিকে তাকাতে হবে। একটা পরীক্ষা হয়ে গেল, সামনে আরো পরীক্ষা আছে, আরো পরীক্ষা আসবে, আরো কিছু ভালো কিছু অপেক্ষা করছে তোমার জন্য, সেটাও দিয়েও নিজেকে ভাবো। আর যারা অবশ্যই 55-56 নাম্বার উঠছে যাদের, তাদের জন্য বলবো খুবই ভালো। তবে এখনই এত কিছু ভাবার দরকার নেই, এখনই আগে থেকে যে খুব ভালো নাম্বার পাচ্ছি মানে চাকরিটা আমার হয়েই গেল, এখনই কিছু ভাববে না। আগে থেকে এত কিছু না ভাবনা চিন্তা করে ইন্টারভিউ ডেমনস্ট্রেশন তার জন্য কিন্তু তৈরি হও, কারণ ইন্টারভিউ কিন্তু তোমাদের জন্য কঠিন হবে। ফ্রেশার্সদেরকে বলছি, ইন্টারভিউ তোমাদের জন্য কঠিন হবে। পরীক্ষার প্রশ্ন হয়েছে সহজ, কিন্তু ইন্টারভিউ তোমাকে মুখে জিজ্ঞেস করা হবে প্রশ্ন, তোমার জন্য ইন্টারভিউটা কিন্তু কঠিন হবে। যোগ্য শিক্ষকদের জন্য হবে না, কিন্তু তোমাদের জন্য হবে। তাই যারা ইন ডেপথ পড়াশোনা করেছিলে, যারা কনসেপ্ট ক্লিয়ার করে পড়াশোনা করেছিলে, তারা এখানে এগিয়ে থাকবে, আমি তোমাকে বলে দিচ্ছি। এই জায়গার অভিজ্ঞতা আমার প্রচুর আছে। সুতরাং আমি তোমাকে বলে দিচ্ছি যে প্রশ্ন সহজ হয়েছে, নাম্বার বেশি পাচ্ছ, এই আনন্দে এখন কিচ্ছু সেলিব্রেশন করার দরকার নেই। তোমাকে যেটা করতে হবে, ইন্টারভিউ এর জন্য যেগুলো পড়েছিলে সেগুলো বারবার পড়তে থাকো। আবার কিন্তু ইন্টারভিউ এর সময় এই প্রশ্নগুলোই আসতে চলেছে, এবং ইন্টারভিউ এর সময়তে তোমাকে যে প্রশ্ন করা হবে সেটা কিন্তু খুব গভীরে প্রশ্ন থাকবে, আমি তোমাকে বলছি এটা। কারণ কেন বলছি,
এটা দেখাই যায়, বোঝাই যায়, যেহেতু এদিকে কাট অফ উঠে গেল, এদিকে কাট অফ বেশি উঠলো হলেও যেহেতু প্রশ্ন সহজ হলো, কিন্তু আসল জায়গাটা গিয়ে আটকাবে, ইন্টারভিউ এর জায়গাটা। সেখানে তোমার আগে যা পড়াশোনাটা আছে, যারা ওই 10-15 দিন পড়েছিল তারা ওখানে আটকাবে। এখন হয়তো তারা ভাবতেই পারে যে আমরাও তো 50 ঊর্ধ্ব নাম্বার পেয়ে যাচ্ছি, কিন্তু তারা ইন্টারভিউ গিয়ে আটকাবে। সুতরাং তোমার সাথে তারা কিন্তু যেন বিট করতে না পারে, তোমাকে যেন কোনোভাবে এগিয়ে যেতে না পারে, সেটা তোমাকে প্রিপারেশন রাখতে হবে সেভাবে। সুতরাং ডেমনস্ট্রেশন কেমন করে দিতে হয় সেটার জন্য তৈরি হও, অবশ্যই বৈঠক ইনস্টিটিউশন তোমাদেরকে সেটা দিয়ে দেবে। এবং ইন্টারভিউর জন্য কেমন টাইপের প্রশ্ন আসতে পারে সেগুলোও আমরা বলে দেব। কিন্তু যারা আমাদের ইনস্টিটিউশনে পড়ো না তাদের জন্য বলছি, তোমরাও যেগুলো পড়ে এলে সেগুলোরই আরেকটু কনসেপ্ট ক্লিয়ার করে পড়বে এবং পড়াশোনাটা চালিয়ে যাও, এমন নয় যে বন্ধ করে দেবে। একটা ডেমো রেডি করো, নিজের যে জায়গাটা খুব বেশি দখল আছে সেই জায়গাটাকে একটা ডেমো রেডি করবে। কিভাবে ডেমোটা দেবে সেটার জন্য বারবার নিজেকে মানে আয়নার সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলবে, তোমার গেস্টার পশ্চার যেন ঠিকঠাক থাকে, সেগুলো খুব ম্যাটার করে একটা ডেমনস্ট্রেশন বা ইন্টারভিউ বোর্ডে। ঠিক আছে, তো এটা তোমার হবে কাজ এখন। এবার তোমাদের যদি মনে হয় যে ম্যাডাম ইন্টারভিউ কেমন হতে পারে, কেমন প্রশ্ন আসতে পারে, কেমন ভাবে ডেমো আমি দেব, আমি তো আগে কখনো ডেমো দিইনি, আমি কেমন ভাবে দেব, তোমরা যদি এগুলো দেখতে চাও, জানতে চাও, অবশ্যই তোমরা আমাকে কমেন্ট করবে। আমি কমেন্ট বক্সে যে ফ্রি যেগুলো লিঙ্ক থাকবে, মানে ওই হোয়াটসঅ্যাপের লিঙ্ক, টেলিগ্রামের লিঙ্ক, যেগুলো ফ্রি আর কি গ্রুপ আছে, সেখানে আমি তোমাদের ওই লিঙ্কগুলো দিয়ে দিব। ঠিক আছে, তাহলে দিয়ে দিলে তোমরা সেখানে জয়েন হয়ে থাকলে তোমরা বুঝতে পারবে যখন এরকম কোনো কিছু সেশন রেডি করা হবে তোমাদের অনলাইনে, বা তোমরা অফলাইনেও আসতে চাইলে আসতে পারো। বৈঠক ইনস্টিটিউশনের যে মেন সেন্টার কলেজ স্ট্রিটে, সেখানে আমাদের যেহেতু সামনাসামনি হবে, তোমরা অনলাইনেও জয়েন করতে পারো, একই জিনিস অনলাইনেও হবে, অনলাইনেও জয়েন করতে পারো। অথবা তোমরা যদি চাও, যারা কাছাকাছি আছো তারা অফলাইনে সেন্টারে এসেও স্যার ম্যাডামরা সকলে থাকবেন, তাদের সামনে তোমরা ডেমো এবং কিভাবে কি প্রশ্ন করা হয় তার জন্য আমরা আগে থেকেই সবকিছু তৈরি করে রেখে দিয়েছি। এবার শুধু পরীক্ষাটা শেষ হবে, তারপর তার কাজকর্ম শুরু হবে, মানে এই ক্লাসগুলো শুরু হবে। তোমরা সেটার জন্য যোগাযোগ করতে পারো। এর জন্য তোমাকে আলাদা করে এই সেশনে ঢোকার জন্য বা অনলাইনে দেখার জন্য তোমাকে কিচ্ছু পে করতে হবে না, তুমি বিনামূল্যেই এগুলো দেখতে পারবে। ঠিক আছে, এগুলো সকলের জন্যই ফুল অ্যাক্সেস, ফ্রিতেই তোমরা পাবে। এবার তাহলে এইভাবে নিজেকে তৈরি করো। সামনে আরো পরীক্ষা আসছে, আপার প্রাইমারি টেট আসছে, গ্রুপ সি গ্রুপ ডি আসছে, এবং যারা নেট সেটের প্রিপারেশন নাও, অনেকেই তোমরা আছো যাদের বিএড করা আছে কিন্তু তোমরা নেট সেটের জন্য ভীষণ ভাবে স্বপ্ন দেখেছো, তাদের জন্য বলবো ডিসেম্বরে নেট সেট আছে, প্রচুর পরীক্ষা আছে। তাই এখন থেকে এত কিছু ভেবে কেউ মন খারাপ করো না। যারা বেশি নাম্বার পেয়েছো না পাচ্ছ, তারা আরেকটু ভালো করে পড়বে। ইন্টারভিউটা কিন্তু ক্র্যাক করতে হবে, এটা মাথায় রাখতে হবে তোমাকে। এবং পাশাপাশি আরো পরীক্ষার প্রিপারেশন শুরু করে দাও যেগুলো সামনাসামনি আসছে। আর এই প্রত্যেকটা তোমাদের এই আপার প্রাইমারি, গ্রুপ সি, গ্রুপ ডি সবকিছুর ক্লাস শুরু হয়ে গেছে, নেট সেটের ক্লাস শুরু হয়ে গেছে বৈঠক ইনস্টিটিউশনে, ডিসেম্বরই আছে নেট আর সেট, সমস্ত কিছুর ক্লাস শুরু হয়ে গেছে। যারা এখনো ভাবছো কি করব না করব, তারা কিন্তু জয়েন হয়ে যাবে। যদি মনে হয় যে এখনো ঠিক বুঝতে পারছি না, আপার প্রাইমারিও চলে আসবে, এরকম বুঝতে পারছি না, ভাবতে পারছি না কি হবে না হবে করতে করতে কিন্তু পরীক্ষা চলে আসবে। গ্রুপ সি গ্রুপ ডির ক্ষেত্রেও তাই বলছি। তাই তাড়াতাড়ি সিদ্ধান্ত নাও, ভাবনা চিন্তা নিয়ে নাও, করে নাও এবং জয়েন হয়ে যাও যদি মনে হয় কারোর। আর না হলে তো অবশ্যই তোমাদের জন্য ইউটিউবে এত ফ্রি ক্লাস থাকে, সেই ফ্রি ক্লাসগুলো তোমরা দেখতে পারবে। তার জন্য তোমাদেরকে কি করতে হবে, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে, নোটিফিকেশনটা অবশ্যই অন করে রাখবে, যাতে করে তোমার কাছে সবকিছু পৌঁছে যায়। ঠিক আছে, বেশ, তাহলে আজকের এইটুকুই কথা। কাট অফ বেশি যাবে এটুকু নিশ্চিন্তে থাকো, এবং তারপর উত্তরপত্র কবে আসতে চলেছে, কি কি হবে, সেগুলো তোমাদেরকে আমি সবকিছু জানাবো। ততক্ষণে সকলে ভালো থেকো, আর কেউ মন খারাপ করবে না। যার নাম্বার কম উঠছে সেও মন খারাপ করবে না, যার নাম্বার বেশি উঠছে সেও এখন থেকে উচ্ছ্বসিত হয়ে যাবে না। অপেক্ষা করো, শান্ত হও, সামনের দিকে তাকাও, ভালো করে প্রিপারেশন নাও, অন্য পরীক্ষাগুলোর প্রিপারেশন কন্টিনিউ করো। কারণ এটা নয় যে তুমি 56 নাম্বার পেয়ে যাচ্ছ মানে তুমি কিন্তু চাকরিটা পেয়ে যাচ্ছ, তেমন নয়। সুতরাং অপশন হাতে খোলা রাখতে হবে। একবার পড়েছো, এটা নয় যে আর কোনোদিনই কিছু পড়বো না, পড়াশোনা আবার শুরু করে দাও। ঠিক আছে, যতক্ষণ না তোমার চাকরির জয়নিং লেটারটা তোমার বাড়ির অ্যাড্রেসে আসছে, ততক্ষণ পর্যন্ত তোমাকে এই দিকটা, এই পড়াশোনাটা কন্টিনিউ করে যেতে হবে। ঠিক আছে, তো বেশ, সকলে ভালো থেকো। আর অবশ্যই ভিডিওটা তোমরা তোমাদের বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করে দেবে। আর তোমাদের যদি আরো কিছু বলার থাকে,
আরো কিছু প্রশ্ন থাকে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে লিখবে। আমি তো সব সময় তোমাদের পাশে আছি আর এভাবেই থাকবো। ভালো থেকো।